ক্লাস 5-এর ছেলেরা, আজকে আমাদের একটি নতুন ক্লাসে তোমাদের কাছে ফিরে এলাম। আমরা গত কয়েকদিন ধরেই চতুর্থ সেটের প্রশ্নোত্তর আলোচনা রয়েছি। আজকেও আমরা সেই আলোচনাতেই থাকছি। আজকে আমরা এই চতুর্থ সেটের একেবারে শেষ পর্বে চলে এসেছি বলা যেতে পারে, যেখানে আছে ব্যাকরণ, যেখানে আছে পত্র রচনা, যেখানে আছে তেমনি অনুচ্ছেদ রচনা। আমরা আগে ব্যাকরণগত প্রশ্নগুলির কয়েকটি উত্তর তোমাদের কাছে দেব। আমরা সময় নষ্ট করছি না, আমরা সরাসরি ব্যাকরণগত প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি। প্রথম যে প্রশ্নটি আমাদের হাতে আসছে সেটা হচ্ছে একবচন কীভাবে বোঝানো যেতে পারে, অর্থাৎ একবচন প্রকাশ করার যে নিয়মাবলী, সেই নিয়মাবলী জানতে চাওয়া হয়েছে। আমরা এক এক করে আমাদের যদিও এখানে প্রশ্ন মান হচ্ছে 2, তার মানে আমরা 2 থেকে 3টি নিয়ম আলোচনা করতে পারি উদাহরণসহ। প্রথম যে নিয়মটি আমরা বলবো একবচন প্রকাশের নিয়মাবলীর মধ্যে কীভাবে বোঝানো যেতে পারে একবচন, প্রথম যেটা বলতে পারি যে পদের সঙ্গে বা শব্দের সঙ্গে টিটা, খানা, খানি, গাছাগাছি ইত্যাদি যোগ করে এই নির্দেশক বিভক্তি, একবচন প্রকাশকারী নির্দেশক বিভক্তি যোগ করে আমরা বাংলা ব্যাকরণের ক্ষেত্রে একবচন প্রকাশ করতে পারি। টিটা, খানা, খানি, গাছাগাছি এগুলো যে নির্দেশক বিভক্তি আমরা বলি, ব্যাকরণের ক্ষেত্রে নির্দেশক বিভক্তিগুলি প্রয়োগ করে আমরা একবচন বোঝাতে পারি। উদাহরণ যেমন যদি দিতে পারি, যেমন ছেলেটা, বাড়িখানা, ঢালাখানা, বইখানি, মালাখানি ইত্যাদি অসংখ্য উদাহরণ দেওয়া যেতে পারে। এছাড়া আর একটু উদাহরণ নিয়ম যেটা হতে পারে, ধরো সংজ্ঞাবাচক বিশেষ্য বা আমি, তুমি, সে ইত্যাদি একবচনাত্মক সর্বনাম প্রয়োগ করে অনেক সময় কিন্তু একবচন বোঝানো হয়। সংজ্ঞাবাচক বিশেষ্য অথবা আমি, তুমি, সে প্রভৃতি একবচনাত্মক সর্বনাম প্রয়োগ করে আমরা একবচন বোঝাতে পারি। যেমন রবীন্দ্রনাথ, গীতাঞ্জলি, সে, আমি, চন্দ্র, সূর্য এটসেট্রা। আরও অনেক উদাহরণ দেওয়া যেতে পারে। পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন হচ্ছে সর্বনামের দ্বিত্ব প্রয়োগে বহু বচন। আমরা এর আগের সেটে কিন্তু এরকম আলোচনা করেছি যে সর্বনামের দ্বিত্ব প্রয়োগে বহু বচন, সেখানে জানতে চাওয়া হয়েছিল, আরেকবার জানতে চাওয়া হচ্ছে। আমরা আরেকবার তোমাদের জন্য এটি আলোচনা করছি। সর্বনামের দ্বিত্ব প্রয়োগে বহু বচন সবসময় চেষ্টা করবো, আমরা বলেছি ব্যাকরণের ক্ষেত্রে চেষ্টা করবো অন্তত 2টিকে উদাহরণ দেওয়া। যেমন কেউ কেউ একথা বলেন, কেউ কেউ অনির্দেশক সর্বনাম, মানে কাউকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে না, সেই জন্য অনির্দেশক। এবং এই কেউ কেউটা দুবার প্রয়োগ করা হয়েছে। কেউ সর্বনামটাকে, যেটি সর্বনামের দ্বিত্ব মানে দুবার প্রয়োগ। সর্বনাম দ্বিত্ব বলছে কেউ কেউ এই কথা বলেন, অথবা যারা যারা পড়া করেনি তারা দাঁড়াও। আমরা ক্লাসে বলে থাকি যারা যারা পড়া করে আসেনি তারা দাঁড়াও। আমরা নির্দিষ্ট করে কিছু বলতে পারি না কারা কারা পড়া করে আসে, কিন্তু আমরা একটা বোঝানোর চেষ্টা করি যে এরা কারা কারা, আমরা বোঝার চেষ্টা করে নিই যারা যারা পড়া করে আসে তারা দাঁড়াও। এভাবে এটা সর্বনামের দ্বিত্ব প্রয়োগ বা দুবার প্রয়োগের এটি উদাহরণ। তারপর যে প্রশ্নটা জানতে চাওয়া হয়েছে সমষ্টিবাচক শব্দের যোগে বহুবচন। সমষ্টিবাচক শব্দের যোগে বহুবচন আমরা আগে আলোচনা করেছি, আরেকবার আলোচনা করব। বুদ্ধিজীবী মহলে সাড়া পড়ে গেল। সমষ্টি মানে অনেক মানুষের সমষ্টি, তাই মহল তোমরা জানো একবচন থেকে বহুবচনে যদি পরিবর্তন করতে হয়, বচন একবচন থেকে বহুবচনের পরিবর্তন করতে গেলে মহল শব্দটিকে আমরা প্রয়োগ করতে পারি সমষ্টি বোঝাতে। বুদ্ধিজীবী মহলে সাড়া পড়ে গেল, অথবা রবীন্দ্র রচনাবলীতে আছে আবলি দিয়ে, রবীন্দ্র রচনার সঙ্গে আবলি এই শব্দটি যুক্ত হয়ে এটি সমষ্টি বোঝাচ্ছে, রবীন্দ্র রচনাবলীতে আছে। পরের যে প্রশ্ন সেটা হচ্ছে সমার্থক শব্দযোগে বহুবচন। বাড়িতে গিয়ে চিঠিপত্র দিও, বাড়িতে গিয়ে চিঠিপত্র, এখন সমার্থক মানে একই অর্থ বিশিষ্ট, একই অর্থ প্রয়োগ করছে আমি। কাজেই
বাড়ি থেকে চিঠিপত্র দিয়েও চিঠিপত্র একই শব্দ, কিন্তু চিঠিপত্র মধ্যে একটা সমষ্টি কোনো জায়গা বোঝানো হচ্ছে, একাধিক কোনো কিছু বোঝানো হচ্ছে, সেজন্য এটি সমষ্টিবাচক সর্বনামে উদাহরণ। অথবা দুঃখিত, সমার্থক শব্দযুক্ত বহুবচন উদাহরণ। অথবা বাড়িতে বিয়ে বাড়িতে লোকজন কত হলো, লোকজন একই অর্থাৎ লোকজন, বিশেষ কোনো পার্থক্য নেই, কিন্তু এই লোকজন শব্দটির মাধ্যমে প্রয়োগের মাধ্যমে আমরা সমার্থক শব্দযুগে বহুবচন উদাহরণ এটিকে গ্রহণ করতে পারি। তারপর একটি বাক্য দেওয়া হয়েছে, বলা হয়েছে যেসব ছেলেরা খেলায় নাম দেবে তারা সকাল 10টায় আসবে। বলা হচ্ছে বাক্যটা ভুল আছে, এই বাক্যটি ভুল নির্ণয় করে বাক্যটা সঠিকভাবে লিখতে। ভালো করে বাক্যটা আগে পড়ি। যেসব ছেলেরা খেলায় নাম দেবে তারা সকাল 10টায় আসবে। তোমরা শুনেই বোধহয় বুঝতে পারছো বাক্যটা ভুলটা কোথায়। যেসব ছেলেরা হয় না, যেসব বলতে তো বহুবচন হয়ে যাচ্ছে, সব বলতে একাধিক ছেলে বোঝানো হচ্ছে, তাই ঠিক করে কী হবে, রাটা বাদ যাবে, এই বহুবচনার্থক বিভক্তিটা বাদ যাবে, বিভক্তি চিহ্নটি বাদ যাবে। কী দাঁড়াবে, যেসব ছেলে খেলায় নাম দেবে তারা সকাল 10টায় আসবে। আশা করছি ব্যাপারটা বোঝানো গেল। তারপরে যে প্রশ্নটি আমাদের হাতে এসছে সেটি হচ্ছে লিঙ্গ পরিবর্তন, একবচন পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ পরিবর্তন। প্রথম যেটা যে গুণবান পুংলিঙ্গে আছে, এটা স্ত্রীলিঙ্গে পরিবর্তন করলে দাঁড়াবে গুণবতী, বতী প্রত্যয় যোগে। ভদ্রলোক হবে ভদ্র মহিলা নতুন শব্দ প্রয়োগে। বেনে, বেনে বউ এক পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গে পরিবর্তন করলে দাঁড়ায় বেনে বউ। এবং আরেকটি যে সর্বশেষ আছে কবি, সেটি দাঁড়াবে মহিলা কবি, কবি মহিলা কবি। তারপরে যে প্রশ্ন ব্যাকরণগত প্রায় শেষের দিকে চলে এসেছি আমরা। পরের যে উত্তর সে বলা হচ্ছে দুটি শব্দ দেওয়া আছে, বলতে দুটো শব্দ সঠিকভাবে বাক্যে প্রয়োগ করতে হবে। প্রথম শব্দ হচ্ছে ছেলেবেলা, আমরা উত্তরটা দিয়ে দিই। মানুষের না, যে কোনো মানুষের ক্ষেত্রে তার ছেলেবেলা বড় প্রিয় হয়। আমরা বলি যে কোনো মানুষের কাছে তার ছেলেবেলা বড় প্রিয় হয়। আরেকটি আছে আকাশ, শরৎকালের নীল আকাশ আমাদের চোখ জুড়িয়ে দেয়, শরৎকালের নীল আকাশ আমাদের চোখ জুড়িয়ে দেয়। একটা কথা বলে রাখি, এখানে বিষয়ে বাক্যে প্রয়োগ করার ক্ষেত্রে একটা কথা মাথায় রেখে দেবে, যেটা হচ্ছে যে শব্দটি দিয়ে তোমার বাক্যে প্রয়োগ করতে বলা হয়েছে সেই শব্দটি তার আন্ডারলাইন করে দিলে ভালো হয়। নীল কালোতে লিখলে কালিতে লিখলে কালো কালিতে, আর যদি কালো কালিতে উত্তর লিখে না নীল কালিতে। আশা করছি সবাইকে বোঝাতে পারলাম ব্যাকরণগত প্রশ্ন অঞ্চলটি। পরবর্তী পর্যায়ে ফিরব খুব সামান্য কিছুক্ষণ পরেই। একটু আলোচনা করবো যেটি একটি রচনা অনুচ্ছেদ নিয়ে। আজকে কিছু কথা বলে দেবো তোমাদের। যে অনুচ্ছেদের নাম হচ্ছে শ্রমের মর্যাদা। ততক্ষণ আমাদের সঙ্গে থাকো, একটু অপেক্ষা করো।